ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি আলোচনা করব আন্তর্জাতিক সম্পর্কের নয়া বাস্তববাদী তত্ত্ব সম্পর্কে। আজকে আমি এটা যে আলোচনা করছি, এর আগে যে ভিডিও করেছি তাতে তোমরা দেখছো বাস্তববাদী তত্ত্ব। আন্তর্জাতিক সম্পর্কের বাস্তববাদী তত্ত্ব, এই তত্ত্ব গড়ে ওঠে দ্বিতীয় মহাযুদ্ধের প্রেক্ষাপটে, ঠান্ডা যুদ্ধের প্রেক্ষাপটে, কোল্ড ওয়ারের প্রেক্ষাপটে। এই বাস্তববাদী তত্ত্ব সমালোচনার সম্মুখীন হয়। বাস্তববাদী তত্ত্বের ত্রুটি বিচ্যুতি ধরা পড়ে 1970 দশকে। এই তত্ত্ব ক্ষমতার যে রাজনীতি, পাওয়ার পলিটিক্স, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে রাষ্ট্রের পাওয়ারকে গুরুত্ব দেয়। এই যে পাওয়ারকে গুরুত্ব দেয়, তার পাশাপাশি এই তত্ত্ব নন স্টেট অ্যাক্টরস এগুলিকে গুরুত্ব দিয়েছে। আবার যদি প্রকৃতপক্ষে আমরা বলি, তাহলে নয়া বাস্তববাদী তত্ত্বে নন স্টেট অ্যাক্টরসকে তেমন গুরুত্ব দেয়নি। মানুষের স্বাভাবিক যে নেচার, হিউম্যান নেচার, এবং রাষ্ট্রনায়কদের যে ভূমিকার ভিত্তিতে যে পাওয়ার গড়ে ওঠে, তাকে নয়া বাস্তববাদ গুরুত্ব দিয়েছে। আমরা লক্ষ্য করব নয়া বাস্তববাদ 1970-এর দশক। এই সময়ে বাস্তববাদী তত্ত্বকে সমালোচনা করে। এই সমালোচনা কেন করা হয়? সমালোচনা করা হয় এই কারণে, ওপেকটা কি? অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। এই এক্সপোর্টিং কান্ট্রিগুলো তাদের তেলের দাম বৃদ্ধি করে, যার ফলে বিশ্বে আর্থিক সংকট দেখা দেয়। এই আর্থিক সংকট দেখা দেওয়ার ফলে বিশ্ব রাজনীতিতে, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে স্টেটের যে ভূমিকাকে গুরুত্ব দেওয়া হয়েছিল, সেটাকে কমিয়ে গুরুত্ব দেওয়া হলো নন স্টেট অ্যাক্টরসকে। বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটকে, স্টেট সিস্টেমকে শুধু নয়, তার পাশাপাশি ওয়ার্ল্ড সিস্টেমকে, ইন্টারন্যাশনাল সিস্টেমকে, অর্থাৎ আন্তর্জাতিক ব্যবস্থাকে গুরুত্ব দেওয়া হলো। এবং রিয়ালিস্ট থিওরি অফ ইন্টারন্যাশনাল রিলেশন, ইন্টারন্যাশনাল পলিটিক্স, সেই জায়গায় একটা নতুন দৃষ্টিভঙ্গি গড়ে তোলে, এবং এটাকে বলা হয় নিও রিয়ালিস্ট থিওরি।
নিউ রিয়ালিস্ট থিওরি গঠনের ক্ষেত্রে আমরা দুজনের নাম বিশেষভাবে উল্লেখ করব, কেনেথ ওয়ালজ কেনেথ ওয়ালজ এবং এবং আরেকজনের নাম আমরা উল্লেখ করব। তিনি হলেন কে? তিনি হলেন মেয়ার শিমার। এই দুজনের নাম নয়া বাস্তববাদী তত্ত্বে বিশেষভাবে উল্লেখযোগ্য। কেনেথ ওয়ালজ তার থিওরি অফ ইন্টারন্যাশনাল পলিটিক্স 1979 সালে লেখা। এই গ্রন্থে নয়া বাস্তববাদ সম্পর্কে আলোচনা করেন। তিনি বলেন যে ইন্টারন্যাশনাল পলিটিক্সে, আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে প্রত্যেকটা স্টেট তার পাওয়ার বৃদ্ধি করে, এ কথা সত্য। প্রতিটা স্টেট, ইচ অ্যান্ড এভরি স্টেট, তারা ন্যাশনাল পাওয়ারকে বৃদ্ধি করে, এ কথা যেমন সত্য, এই সত্যকে স্বীকার করে নিয়ে প্রত্যেকটা স্টেটের পাওয়ারকে গুরুত্ব দিয়েও তিনি বলছেন স্টেটের শক্তিকে বিশ্ব কাঠামোর সঙ্গে সঙ্গতি বিধান করতে হবে। এতদিন বাস্তববাদী তত্ত্বে যেখানে বলা হয়েছে স্টেট পাওয়ার হচ্ছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, ওয়ালজ তার বিখ্যাত গ্রন্থে স্টেট পাওয়ারের পাশাপাশি তিনি ওয়ার্ল্ড সিস্টেমকে বেশি গুরুত্ব দিচ্ছেন এবং ওয়ার্ল্ড সিস্টেমের সঙ্গে স্টেট পাওয়ারকে সঙ্গতি বিধান করতে হবে, সামঞ্জস্য বিধান করতে হবে। এটাই হলো তার বক্তব্য। তিনি বলেছেন যে বিশ্ব ব্যবস্থাতে প্রত্যেকটা রাষ্ট্র তাদের ডিপ্লোম্যাটিক মিশনের মাধ্যমে, কূটনীতির মাধ্যমে, কূটনৈতিক প্রতিনিধির মাধ্যমে তারা একটা চেষ্টা করে নিজেদের ভাবমূর্তি ভালো করবার। সেখানে তারা আন্তর্জাতিক সিচুয়েশন, ইন্টারন্যাশনাল পলিটিক্স, ইন্টারন্যাশনাল রিলেশনস, এগুলোকে তারা গুরুত্ব দেয়। তাই আজকে উনি বলছেন যে এই যে ওয়ার্ল্ড সিস্টেমের চাপে বিভিন্ন স্টেট তার ডিপ্লোম্যাটিক যে আচরণ, তার মধ্য দিয়ে একটা কমন রুল, একটা সাধারণ নিয়ম তৈরি করে ফেলে, যার ফলে প্রত্যেকটা রাষ্ট্র সেই সাধারণ রুলকে, কমন রুলকে গুরুত্ব দেয় এবং মেনে নেয়। আমরা লক্ষ্য করব যে ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ইউএসএসআর, ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক, এই যে রাষ্ট্র অর্থাৎ সোভিয়েত রাশিয়া, এই দুইয়ের মধ্যে পার্থক্য ছিল। তোমরা জানো বলশেভিক বিপ্লবের মাধ্যমে সোভিয়েত রাশিয়ায় সমাজতান্ত্রিক ব্যবস্থা কায়েম হয়, আর অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রে পুঁজিবাদী ব্যবস্থা কায়েম হয়। তাহলে এই দুই স্টেটের মধ্যে ইডিওলজিক্যাল ডিফারেন্স থাকা সত্ত্বেও তারা কিন্তু উভয়ের আচরণের মধ্যে মিল আছে। এই দুটি রাষ্ট্রের মধ্যে আজ তখন সুপার পাওয়ার স্টেট, দ্বিতীয় মহাযুদ্ধের পরে এই দুটি রাষ্ট্র, এবং তাদের মধ্যে মতাদর্শগত পার্থক্য। মার্ক্সবাদ লেনিনবাদকে সোভিয়েত রাশিয়া গুরুত্ব দেয়, অন্যদিকে উদারনীতিবাদী তত্ত্বকে গুরুত্ব দিয়ে
ক্যাপিটালিজমকে গুরুত্ব দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার অনুগামী স্টেটগুলি ঐক্যবদ্ধ হয়েছে, শিবির গড়ে তুলেছে। তা সত্ত্বেও তাদের মধ্যে আচরণে আমরা মিল দেখতে পাই। কি মিল দেখতে পাই? উভয় শক্তি, ইউএসএসআর এবং ইউএসএ, উভয় শক্তি মিলিটারি ফোর্স বৃদ্ধি করে, আর মিলিটারি ফোর্স বৃদ্ধির সাথে সাথে তারা প্রোপাগান্ডাকে গুরুত্ব দেয়, প্রচারকে গুরুত্ব দেয়। উভয় দেশ তাদের ভাবমূর্তি ইন্টারন্যাশনাল সোসাইটিতে, ইন্টারন্যাশনাল পলিটিক্সে তুলে ধরবার চেষ্টা করে, নিজের ভাবমূর্তি ভালো করবার জন্যে। সেটাই হলো প্রোপাগান্ডা বা প্রচার। আমরা এটা লক্ষ্য করব। আর কি লক্ষ্য করব? ওয়ার্ল্ডের যে জনমত, বিশ্বব্যাপী যে জনমত, ইন্টারন্যাশনাল পাবলিক ওপিনিয়ন, এটাকেও তারা গুরুত্ব দেয়। তাহলে এই ক্ষেত্রে আমরা দুটি রাষ্ট্রের মধ্যে একই মিল দেখতে পাচ্ছি। দ্বিতীয়ত, আমরা এই যে নয়া বাস্তববাদী তত্ত্ব, আন্তর্জাতিক রাজনীতিকে বুঝতে হলে এই তত্ত্ব বলতে চাই যে স্টেট অ্যাক্টর, অর্থাৎ আন্তর্জাতিক ক্ষেত্রে রাষ্ট্রগুলি বিশেষ ভূমিকা পালন করে, কিন্তু রাষ্ট্রগুলি একটা নির্দিষ্ট সীমানার মধ্যে আবদ্ধ না থেকে রাষ্ট্রগুলি কি করে? সিস্টেমেটিক লেভেল স্তরের উপর বেশি গুরুত্ব দেয়। সিস্টেমেটিক লেভেল স্তরটা কি? এটা হচ্ছে বিশ্ব কাঠামোকে বিশ্লেষণ করে আন্তর্জাতিক সমাজে নিজেদের অবস্থান সম্পর্কে সচেতন হয়। শুধু স্টেট তার সভরেন্টিকে গুরুত্ব দেয় না, তার পাশাপাশি গুরুত্ব দেয় ওয়ার্ল্ড সিস্টেমকে। কেন গুরুত্ব দেয়? ওয়ার্ল্ড সিস্টেম হচ্ছে একটা সামগ্রিক ব্যবস্থা, গোটা পৃথিবী ব্যাপী ব্যবস্থা। অন্যদিকে আমরা দেখব যে স্টেট হচ্ছে ওই সামগ্রিক ব্যবস্থার অংশ। একটা স্টেট, সে সুপার পাওয়ার স্টেট হোক, উন্নত ডেভেলপড কান্ট্রি হোক, সে কিন্তু গোটা ওয়ার্ল্ড সিস্টেমের একটা পার্ট। গোটা ওয়ার্ল্ড সিস্টেম ইকুয়াল ওয়ান স্টেট হতে পারে না। সুতরাং এই তত্ত্ব বলতে চাইছে যে সমগ্র ব্যবস্থাকে, গোটা বিশ্ব ব্যবস্থাকে গুরুত্ব দিতে হবে। তাই শুধু স্টেট অ্যাক্টরকে গুরুত্ব দিলে ইন্টারন্যাশনাল পলিটিক্স এবং ইন্টারন্যাশনাল রিলেশনস বোঝা যাবে না, উপলব্ধি করা যাবে না। তাই বিভিন্ন স্টেট অ্যাক্টরের মধ্যে অর্থাৎ বিভিন্ন রাষ্ট্রের মধ্যে নিয়ারেস্ট রিলেশন গড়ে তুলতে হবে। বিভিন্ন রাষ্ট্রের মধ্যে ক্লোজ রিলেশন গড়ে তুলতে হবে। এই ক্লোজ রিলেশনের মধ্য দিয়ে বিশ্ব ব্যবস্থার সঙ্গে তারা খাপ খাওয়াতে পারবে, সামঞ্জস্য বিধান করতে পারবে। তাই নয়া বাস্তববাদী তাত্ত্বিকরা ওয়ার্ল্ড সিস্টেমের যে স্ট্রাকচার গঠন, সেটাকে গুরুত্ব দিয়েছেন। আমরা লক্ষ্য করব এই যে নয়া বাস্তববাদী তাত্ত্বিকরা, আমরা তাত্ত্বিকদের নাম আগেই বলেছি, তারা বিশ্ব ব্যবস্থার ক্ষেত্রে ওয়ার্ল্ড সিস্টেম, ওয়ার্ল্ড পলিটিক্স ব্যাখ্যার ক্ষেত্রে তিনটি উপাদানকে গুরুত্ব দিয়েছেন। তিনটি উপাদান। 1 নাম্বার উপাদান গঠনগত নীতি, অর্গানাইজিং প্রিন্সিপলস।
এই নয়া বাস্তববাদীরা অর্গানাইজিং প্রিন্সিপলকে কেন গুরুত্ব দিলেন এ ব্যাপারে ওয়ালস বলতে চেয়েছেন কি, যে এই যে অর্গানাইজিং প্রিন্সিপল, এখানে এটা কি জিনিস? ইট ইজ অ্যানার্কি, অর্থাৎ এটা হচ্ছে নৈরাজ্য। বিশ্বে একটা নৈরাজ্যজনক পরিস্থিতি আছে। ইন্টারন্যাশনাল রিলেশনে এই নৈরাজ্যজনক পরিস্থিতিকে কন্ট্রোল করার জন্য কোনো কেন্দ্রীয় শক্তি নেই, এমন কোনো পাওয়ারফুল সংস্থা নেই যে সংস্থা এই ওয়ার্ল্ডে যে নৈরাজ্যজনক পরিস্থিতি সেটাকে কন্ট্রোল করতে পারবে। তাই 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 কি করবে রাষ্ট্রগুলি যদি রাষ্ট্রগুলির মধ্যে কোনো রাষ্ট্র মিলিটারি পাওয়ার বৃদ্ধি করে, তাহলে অন্য রাষ্ট্রগুলি কি মনে করবে? একটা রাষ্ট্র যখন মিলিটারি পাওয়ারকে বৃদ্ধি করবে, তখন অন্য রাষ্ট্র মনে করবে যে ওই রাষ্ট্রটা আমাদের আক্রমণ করতে পারে। অর্থাৎ এখানে ওই যে সামরিক শক্তি বৃদ্ধি করছে, এর মধ্য দিয়ে একটা অফেন্সিভ বিষয় সেই রাষ্ট্রের মধ্যে দেখা দেবে, আক্রমণাত্মক মনোভাব সেই রাষ্ট্রের মধ্যে সৃষ্টি হতে পারে। এটা ওয়ালস বলতে চেয়েছেন। আর কি এর ফলে কি হবে? যে কোনো স্টেট যখন মিলিটারি পাওয়ারকে বৃদ্ধি করবে, অস্ত্র বানাবে, সেনাবাহিনী বৃদ্ধি করবে, নতুন নতুন প্রশিক্ষণ দিবে, এক কথায় মিলিটারি ফোর্স বৃদ্ধি করবে, তখন বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের মধ্যে পারস্পরিক সহযোগিতা থাকবে, পারস্পরিক সদিচ্ছা থাকবে না, পারস্পরিক সন্দেহ, পারস্পরিক বিদ্বেষ তৈরি হবে, সন্দেহ, অবিশ্বাস, এগুলো বৃদ্ধি পাবে আন্তর্জাতিক রাজনীতিতে। দ্বিতীয়ত অর্থাৎ প্রথম উপাদান আমি বলেছি গঠনগত নীতি। দ্বিতীয় উপাদান হচ্ছে, ওয়ালস বলছেন যে আন্তর্জাতিক সমাজ ব্যবস্থাতে ইউনিট হলো কি? ইউনিট হলো, আন্তর্জাতিক সমাজের ইউনিট বা একক হলো সভরেন স্টেট, অর্থাৎ সার্বভৌম রাষ্ট্র। যে রাষ্ট্র চূড়ান্ত অপ্রতিহত নিরঙ্কুশ ক্ষমতা ভোগ করে, কিন্তু ক্যাপাসিটির মধ্যে প্রত্যেকটা রাষ্ট্রের যে ক্যাপাসিটি, সামর্থ্য, তার মধ্যে স্তরবিন্যাস আছে। বিভিন্ন রাষ্ট্র সার্বভৌম, পাওয়ারফুল, আনলিমিটেড পাওয়ার ভোগ করে ঠিকই, কিন্তু এই রাষ্ট্রগুলির মধ্যে স্তরবিন্যাস আছে। স্তরবিন্যাস কীরকম? স্তরবিন্যাস হলো বিগ পাওয়ার আছে, বড় শক্তিশালী রাষ্ট্র আছে, মাঝারি শক্তিশালী রাষ্ট্র আছে এবং ক্ষুদ্র রাষ্ট্র আছে। ক্ষুদ্র রাষ্ট্রের শক্তি কম, যেগুলো মাঝারি তাদের মোটামুটি ক্ষমতা আছে, আর বড় রাষ্ট্রগুলির বেশি ক্ষমতা আছে। এই রকম স্তরবিন্যাস আছে। এইবার ওয়ার অ্যান্ড পিস, যুদ্ধ এবং শান্তি, ব্যালেন্স অফ পাওয়ার, শক্তি সাম্য, এইগুলি বুঝতে গেলে কি করতে হবে? ডিভিশন অফ পাওয়ারকে মাথায় রাখতে হবে। তাহলে রাষ্ট্রগুলির মধ্যে পাওয়ারের দিক থেকে, ক্যাপাসিটির দিক থেকে স্তরবিন্যাস আছে। আমি বলেছি 3টি স্তরের কথা। আর সব রাষ্ট্রকে যুদ্ধ এবং শান্তির সময়ে, শান্তির পরিস্থিতিতে, শক্তির সাম্যের ক্ষেত্রে ডিভিশন অফ পাওয়ার মাথায় রাখতে হবে। ক্ষমতা
বিভাজনকে এখানে গুরুত্ব দিতে হবে। ওয়ার্ল্ড পলিটিক্স, বিশ্ব রাজনীতি একটা মুহূর্তে একটা একটা কি বলবো, একটা মুহূর্তে একটা সিস্টেমের মানে চরিত্র নির্ধারণ করে, একটা সিস্টেমের চরিত্র নির্ধারণ করে। যেমন ধরো কোল্ড ওয়ার, কোল্ড ওয়ার অর্থাৎ ঠান্ডা যুদ্ধ, এটা কোন প্রেক্ষাপটে গড়ে ওঠে? বাইপোলার পলিটিক্স অর্থাৎ দ্বিমেরুবাদ কাকে বলে? বিশ্ব রাজনীতি দ্বিতীয় মহাযুদ্ধের পর একদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পুঁজিবাদী দেশগুলি পুঁজিবাদী শিবির গড়ে তোলে, অন্যদিকে সোভিয়েত রাশিয়ার নেতৃত্বে সমাজতান্ত্রিক দেশগুলি একটি শিবির গড়ে ওঠে। এই দুই শিবির পরস্পর বিরোধী, আর এই দুই দেশে থেকে ওয়ার্ল্ড পলিটিক্স নিয়ন্ত্রিত হয়। এইটাকে বলা হয় বাইপোলার পলিটিক্স, দ্বিমেরুবাদ। একে কেন্দ্র করে কোল্ড ওয়ার হয়, যুদ্ধ নয়, শান্তি নয়, এক চরম উত্তেজনাময় পরিস্থিতি তৈরি হয়। একেই বলা হয় কোল্ড ওয়ার বা ঠান্ডা যুদ্ধ। তাহলে আমরা লক্ষ্য করছি যে স্টেট পাওয়ার বৃদ্ধির ক্ষেত্রে অর্থাৎ রাষ্ট্রের শক্তি বৃদ্ধির ক্ষেত্রে কি করবে? প্রসেস গ্রহণ করবে, একটা ডিফেন্সিভ প্রসেস গ্রহণ করবে। ডিফেন্সিভ মানে কি? একটা আত্মরক্ষামূলক পদ্ধতি। প্রত্যেকটা স্টেট তার সার্বভৌমকে রক্ষা করবার জন্যে, তার ভূখণ্ডকে রক্ষা করবার জন্যে, স্টেটের যে সিকিউরিটি নিশ্চিত করবার জন্যে তার পাওয়ারকে, মিলিটারি পাওয়ারকে, ইকোনমিক্যাল পাওয়ারকে বৃদ্ধি করবার চেষ্টা করবে। তৃতীয়ত, ওয়ালাজ মনে করেন যে নয়া বাস্তববাদ হলো প্রত্যেকটা স্টেট শুধু, আমি আগের পয়েন্টে বললাম, সিকিউরিটির জন্যে পাওয়ার বৃদ্ধি করে প্রত্যেকটা স্টেট। এখানে তৃতীয় নম্বরে উনি বলছেন শুধু স্টেট তার সিকিউরিটির জন্যেই পাওয়ার বৃদ্ধি করে না। দেখো, দ্বিতীয় পয়েন্টে বলেছি যে প্রত্যেকটা স্টেট, ইচ অ্যান্ড এভরি স্টেট তার পাওয়ারকে বৃদ্ধি করে তার সিকিউরিটির জন্যে। এখানে তৃতীয়ত তিনি বলছেন শুধু পাওয়ারকে বৃদ্ধি করবার জন্যেই, সিকিউরিটিকে নিশ্চিত করবার জন্যই পাওয়ার বৃদ্ধি করে না, অন্য কারণ আছে। ওয়ালাজ অন্য কারণ, কী কারণ উল্লেখ করেছেন তা আমরা দেখব যে ইন্টারন্যাশনাল পলিটিক্সে প্রতিটা রাষ্ট্র নিজের প্রাধান্য বিস্তার করতে চায়, প্রত্যেকটা রাষ্ট্র নিজের আধিপত্য বিস্তার করতে চায় অন্য রাষ্ট্রগুলির উপর। পাওয়ার বন্টন ব্যবস্থাকে, অর্থাৎ গোটা পৃথিবীতে যে বিভিন্ন রাষ্ট্রের যে পাওয়ার, সেখানে বন্টন হচ্ছে, কে কোন দিকে যোগ দিচ্ছে, কে কোন দিকে সাপোর্ট করছে, এই যে ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার, এই ডিভিশন অফ পাওয়ারকে গুরুত্ব দেয়, তার জন্য সে পাওয়ারকে বৃদ্ধি করে। তাহলে পাওয়ার বৃদ্ধি করে নিজের সিকিউরিটির জন্যে, পাওয়ার বৃদ্ধি করে নিজে অন্য রাষ্ট্রের উপর প্রাধান্য বিস্তার করবার জন্য, পাওয়ার বৃদ্ধি করে ডিভিশন অফ পাওয়ার অর্থাৎ বন্টন ব্যবস্থা যাতে নিজের পক্ষে থাকে। এইরকম ভূমিকা নিলে সেই ভূমিকাকে, সেই বাস্তবতাকে বলা হয় অফেন্সিভ রিয়ালিস্ট। অর্থাৎ এটা হচ্ছে প্রতিরক্ষা, নিজেকে রক্ষা করার একটা, অফেন্সিভ রিয়ালিস্ট, এটা অফেন্সিভ মানে আক্রমণাত্মক, রক্ষণাত্মক নয়। এটা আমি ডিফেন্সিভ মানে বলেছি যে রক্ষণাত্মক ভূমিকা, আর এখানে হচ্ছে অফেন্সিভ রিয়ালিস্ট। তাহলে অফেন্সিভ রিয়ালিস্টের জন্য কি করে? একটা রাষ্ট্র পাওয়ারকে বৃদ্ধি করে, শক্তিকে বৃদ্ধি করে, একটা রাষ্ট্র নিজের আধিপত্য বিস্তারের চেষ্টা করে, তারপরে পাওয়ার বন্টন ব্যবস্থাকে নিজের পক্ষে রাখার চেষ্টা করে, আর এই ব্যবস্থাই হলো অফেন্সিভ রিয়ালিস্ট।
জন মিয়ারশেয়ার বলেছেন ইন্টারন্যাশনাল সিস্টেমকে স্টেটগুলি তাদের আপেক্ষিক পাওয়ারকে বাড়াবে, অর্থাৎ এইভাবে আমরা মনে রাখব ইন্টারন্যাশনাল সিস্টেমের সঙ্গে প্রত্যেকটা স্টেট আপেক্ষিক পাওয়ারকে বৃদ্ধি করবে। আপেক্ষিক পাওয়ার মানে প্রতিটা স্টেট ইকুয়াল হতে পারে না পাওয়ারের দিক দিয়ে, কোনো স্টেট বেশি পাওয়ার অর্জন করে, কোনো স্টেট কম পাওয়ার, কেউ মাঝারি। সুতরাং মানে যে যেমন ব্যক্তি তাদের পাওয়ারটাকে গোটা ওয়ার্ল্ডের প্রেক্ষাপটে গড়ে তুলতে হবে। কোনো রাষ্ট্র যদি কম পাওয়ারফুল হয় সে রাষ্ট্র টিকবে না, এটা তো ভাবা ঠিক না। আন্তর্জাতিক সমাজে এটা স্বীকৃতি লাভ করেনি। সুতরাং এই যে মিয়ারশেয়ারের বক্তব্য অত্যন্ত স্পষ্ট। তিনি বলতে চাইছেন যে অসম্ভব হলেও আরেকটা কথা উনি খাঁটি কথা বলেছেন, এটা অসম্ভব, ইট ইজ কোয়াইটলি ইম্পসিবল। কেন ইম্পসিবল? প্রত্যেকটা স্টেট চাই ওয়ার্ল্ড সিস্টেমে একসেটি আধিপত্য বিস্তার করতে। সোভিয়েত ইউনিয়ন সে সমাজতান্ত্রিক দেশগুলোর উপরে একসেটি আধিপত্য বিস্তার করতে চেয়েছিল, করেও ছিল, ব্যর্থ হয়েছে, পরে নিজেই ভেঙে গিয়েছে। অন্যদিকে যেখানে যেখানে ক্যাপিটালিজম ছিল সে সমস্ত দেশে ক্যাপিটালিজমকে ভাঙার চেষ্টা করেছে। তাহলে বিশ্ব ব্যবস্থাতে সে আধিপত্য বিস্তার করতে চেয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্র আজ আধিপত্য বিস্তার করতে চাই, সে আধিপত্য বিস্তার করেছে। আমরা দেখেছি 1991 সালে ঠান্ডা যুদ্ধের অবসান, 1991 সালে ইউএসএসআর এর পতন, তার ফলে বিশ্ব বাইপোলার পলিটিক্স শেষ 1991 সালে। সেই পরিপ্রেক্ষিতে মার্কিন যুক্তরাষ্ট্র একচেটিয়া আধিপত্য গোটা ওয়ার্ল্ডে আধিপত্য বিস্তার করেছিল। এটাকে বলা হয় তোমার একমেরুবাদ। এবং আমরা এইটা চেষ্টা করে কিন্তু প্রত্যেকটা রাষ্ট্র ওয়ার্ল্ড সিস্টেমে, কিন্তু বাস্তবে কি হয়, শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করতে সক্ষম হয়। এরপরে আমরা এই তত্ত্বে, নয়া বাস্তববাদী তত্ত্বে পাওয়ার অফ ব্যালেন্স অর্থাৎ শক্তির ভারসাম্য স্থাপন সম্পর্কে এই তত্ত্ব বলছেন যে সচেতন উদ্যোগ খুব একটা ভূমিকা পালন করতে পারে না। সচেতনভাবে উদ্যোগ নিচ্ছে ভারসাম্য রক্ষা করবার জন্য, এটা কিন্তু কার্যকরী হয় না। উনি বলছেন যে স্টেটের সরকার, রাষ্ট্রনায়করা তাদের ইচ্ছা অনিচ্ছার উপরে নির্ভর করে না ব্যালেন্স অফ পাওয়ার, এখানে নির্ভর করে ফ্রি মার্কেটের উপর, খোলা বাজার অর্থনীতির উপর এবং সাপ্লাইয়ের ঘাত প্রতিঘাত। শুধুমাত্র ব্যালেন্স অফ পাওয়ার সচেতন উদ্যোগের উপরেই নির্ভর করে না, রাষ্ট্রনায়কদের ইচ্ছা অনিচ্ছার উপরে নির্ভর করে না। তারা ইচ্ছা করলেও কন্ট্রোল করতে পারবে না ব্যালেন্স অফ পাওয়ারকে, ব্যালেন্স অফ পাওয়ারের পরিবর্তনশীল ব্যালেন্স অফ পাওয়ার। সুতরাং এইখানে কাজ করে ফ্রি মার্কেট, খোলা বাজার অর্থনীতি, খোলা বাজার এবং সাপ্লাই অর্থাৎ যোগানের ঘাত প্রতিঘাত। এর ফলে এটা ব্যালেন্স অফ পাওয়ার তৈরি হয়, ব্যালেন্স অফ পাওয়ার তোমার পরিবর্তিত হয়, ব্যালেন্স অফ পাওয়ার নির্দিষ্টভাবে থাকে না। আমরা দেখেছি সোভিয়েত রাশিয়ার পতনের ফলে দ্বিমেরুবাদ, ব্যালেন্স অফ পাওয়ারে চেঞ্জ হয়েছে। আমরা দেখেছি দ্বিতীয় মহাযুদ্ধের আগে, প্রথম মহাযুদ্ধের পরে ওই সময়ের যে রাজনীতি ছিল বহুকেন্দ্রিক রাজনীতি। আজকে বিশ্ব আবার মার্কিন একচেটি আধিপত্যকে 2000-এর পর থেকে আমরা দেখব বহুকেন্দ্রিক রাজনীতি। তাহলে সবসময় কিন্তু এটা ডাইনামিক। আমরা নয়া বাস্তববাদী তত্ত্বকে যেভাবে আলোচনা করলাম সেটা তোমরা ভালো করে দেখবে। আর এই তত্ত্বের সমালোচনা করব। 1 নম্বর সমালোচনা, লিঙ্ক লেটার বলেছেন
নয়া বাস্তববাদ বিশ্ব ব্যবস্থার ইউনিট রাষ্ট্র, অর্থাৎ রাষ্ট্রগুলি এবং ওয়ার্ল্ড সিস্টেম সামগ্রিক, আর স্টেট হচ্ছে ইউনিট, এটা হচ্ছে একটা পার্ট। এই দুয়ের মধ্যে অর্থাৎ বিশ্ব ব্যবস্থা এবং স্টেটের মধ্যে কিভাবে রিলেশন হতে পারে, রিলেশন কেমন হবে, সে কথা নয়া বাস্তববাদ তুলে ধরেনি। নাম্বার 2 নম্বর সমালোচনা হলো যে আন্তর্জাতিক রাজনীতিতে, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে ভ্যালুজকে গুরুত্ব দেওয়া উচিত, মূল্যবোধ, আন্তর্জাতিক ব্যবস্থা সম্পর্কে বিশ্বের জনগণের মধ্যে আবেগ, দৃষ্টিভঙ্গি গড়ে তোলা, মূল্যবোধ গড়ে তোলা দরকার, সেটা এই তত্ত্ব গড়ে তোলেনি। এবং বিশ্বে ভ্রাতৃত্ববোধ অর্থাৎ ইন্টারন্যাশনাল কালচার এটাকেও এই তত্ত্ব গুরুত্ব দেয়নি। নাম্বার 3 নাম্বার হলো এই তত্ত্ব হচ্ছে রক্ষণশীল তত্ত্ব। এই তত্ত্ব নৈরাজ্যের কথা বলেছে, অ্যানার্কির কথা বলেছে, কিন্তু নৈরাজ্যের মধ্যেও তো শান্তি সহযোগিতা স্থাপিত হয়। দ্বিতীয় মহাযুদ্ধ যখন চলছে তখনই তো 1941 থেকে 1945 সাল পর্যন্ত মিত্র শক্তি দেশগুলো বিভিন্ন কনফারেন্সের মধ্য দিয়ে, আটলান্টিক সনদ, লন্ডন কনফারেন্স, ওয়াশিংটন কনফারেন্স, ইয়াল্টা কনফারেন্স, তেহরান কনফারেন্স, শেষ কনফারেন্স হচ্ছে সান ফ্রান্সিসকো কনফারেন্স, তার মধ্য দিয়ে ইউএনও তৈরি হয়েছে। তাহলে একটা উত্তেজনাময় পরিস্থিতির মধ্যে, একটা অশান্তির মধ্যে সহযোগিতার মনোভাব আমরা দেখেছি, এই কথা তো এই তত্ত্ব তুলে ধরেনি, এটা ত্রুটি। আর রক্ষণশীল এই কারণে এই তত্ত্ব সেন্সকে স্বীকার করেনি। ওয়ার্ল্ড পলিটিক্স, ওয়ার্ল্ড সিস্টেম, আইআর সব কিছু ডাইনামিক, আর এই তত্ত্ব সেই ডাইনামিকের কথা বলেনি। এই তত্ত্ব স্টেট ইউনিটকে গুরুত্ব দিয়েছে। এই তত্ত্ব যে একটা নিউ ইডিওলজি গড়ে উঠতে পারে, কোনো ইডিওলজি চিরস্থায়ী নয়। আমরা ঠান্ডা যুদ্ধের প্রেক্ষাপটে দেখেছি একটা শিবিরে মার্ক্সবাদ লেনিনবাদের ইডিওলজি প্রসারিত হয়েছে, গুরুত্ব পেয়েছে, যাহা 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতন এবং তার সঙ্গে সঙ্গে পূর্ব ইউরোপের বিভিন্ন দেশে, বুলগেরিয়া, আলবানিয়া, রোমানিয়া, এই সমস্ত দেশে সমাজতন্ত্রের পতন ঘটেছে। তখনই কিন্তু একটা ইডিওলজির কিন্তু ব্যবহার কমে গেল, গুরুত্ব কমে গেল। তখন তোমার ক্যাপিটালিজম নতুন একটা রূপ নিল, বিশ্বায়ন প্রক্রিয়া, লিবারালাইজেশন প্রক্রিয়া এবং হচ্ছে প্রাইভেটাইজেশন প্রক্রিয়া, এলপিজিকে গুরুত্ব দিল। তাহলে আমরা দেখছি যে ইডিওলজিক্যাল যে বিষয় সেটাকে এই তত্ত্ব তুলে ধরেনি। নাম্বার 4, শুধু মিলিটারি পাওয়ারকে গুরুত্ব দিয়েছে এই তত্ত্ব। আরে ভাই, শুধু মিলিটারি পাওয়ারের উপরে একটা স্টেট দাঁড়িয়ে থাকতে পারে? আমরা অতীতে ইতিহাস পড়েছি, মিলিটারি শক্তির উপর যেসব স্টেট গড়ে উঠেছিল সেসব দেশ স্থায়ী হয়নি, সেসব দেশের পতন ঘটেছে। সুতরাং মিলিটারি পাওয়ারকে গুরুত্ব দিয়েছে এই তত্ত্ব ইকোনমিক্যাল পাওয়ার, ইকোনমিক্যাল সিচুয়েশানকে গুরুত্ব দেয়নি। আজকের স্টেট হচ্ছে ট্রেডিং স্টেট, অর্থাৎ ট্রেডিং, বাণিজ্যিক রাষ্ট্র, অর্থনৈতিক দিককে গুরুত্ব দিচ্ছে। এই তত্ত্ব এটাকে তুলে না ধরে ব্যর্থ হয়েছে। সমালোচনা সত্ত্বেও আমরা নয়া বাস্তববাদী তত্ত্বের
গুরুত্বকে অস্বীকার করতে পারি না। নয়া বাস্তববাদী তত্ত্বে যে সমস্ত পজিটিভ কথা আছে, বিশ্ব কাঠামোর কথা বলা আছে, যদিও এখানে এমএনসি মাল্টিন্যাশনাল কর্পোরেশনকে যেমন বাস্তববাদ গুরুত্ব দেয়নি, সেখানে নয় বাস্তববাদও কিন্তু গুরুত্ব দেয়নি। এখানে বিশ্ব সিস্টেম, ওয়ার্ল্ড সিস্টেমের কথা বলেছে, কমন রুলের কথা বলেছে, এবং গোটা পৃথিবী একটা কাঠামোর মধ্যে চলছে। এই যে কথাগুলো, এই কথাগুলোর গুরুত্বকে আমরা অস্বীকার করতে পারি না। আমরা এই যে তথ্যের যেগুলো পজিটিভ দিক, সেগুলো আমরা গ্রহণ করব আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে। তাই আমরা ওয়ালজকে এবং আরেকজন ব্যক্তি মিয়ার শেয়ারকে অসম্মান না করে তাদের সেই সময়ের প্রেক্ষাপটে এই তত্ত্বের গুরুত্বকে আমরা স্বীকার করে নেব। এই বলে আজকে আমি আলোচনা শেষ করছি। এর পরের ভিডিওতে আমি এই আন্তর্জাতিক সম্পর্কে আর একটা তত্ত্ব নিয়ে আলোচনা করব। আমি এর আগেও বলেছি যে তোমরা আন্তর্জাতিক সম্পর্কের এই তত্ত্বগুলো একটু কঠিন মনে হবে, কিন্তু সিরিয়াসলি ভিডিও দেখবা যে খুব কঠিন না। আর আমার চ্যানেলের যারা এখনও সাবস্ক্রাইব করা হয়নি, সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, লাইক করবে। হ্যাঁ, এখানে আমি আরও চেষ্টা করব। আশা করি ভিডিও চালালে আশা করি তোমরা বুঝতে পারবে। অসুবিধা হলে সেই অসুবিধার কথা কমেন্ট বক্সে তোমরা জানাবে। আমি শেষ করলাম।